যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের নজির রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের নজির রয়েছে। এটা খুবই কনস্টিটিউশনালি একটা লেজিটিমেট পদ্ধতি। সংসদই এখানে আপনার সংবিধান পরিষদের কাজ করবে। নেপাল শ্রীলঙ্কাতেও তাই হচ্ছে। এখন আপনারা যে যখন একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে তখন কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদের কাজ করবে, বা একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে, কিন্তু এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, সে তার সম্পূর্ণ সময়ে খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে, এখানে হচ্ছে আমার আপত্তি। শোনেন, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। এটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচারবিভাগীয় স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, 89 দিন পর্যন্ত, 89 কার্য দিবস পর্যন্ত একাধারে 90তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে এই জন্য আমি এই 72-এর বোঝা কেন বহন করবো, এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ যে 2 বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। তা আমি দেখলাম যে কোনো একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। কারণ প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনি ইন্ডিয়া বলেন, ইউকে বলেন, কোথাও কিন্তু নাই। ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী 2 বছর মেয়াদ কেন, আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না, 2 বছর মেয়াদ করলে হবে। 2 বছর মেয়াদ যদি বাংলাদেশে বর্তমান যে সিস্টেম ছিল 2 বছর 2টা মেয়াদও যদি রাখেন, আপনারা যেটা করতে চান যে আচ্ছা একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। কারণ 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস, ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটা নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। আরেকটা কথা, যে উচ্চ আদালত প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম সেটা আমার মনে পড়েছে। মানে বাংলাদেশে চিফ জাস্টিসের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার অ্যানালাইসিস, আমি কনস্টিটিউশন পড়াই প্রায় 20-25 বছর যাবত, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই 2টা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। এত ক্ষমতা প্রধান বিচারপতি, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে। বিএনপি ক্ষমতায় সে কি করবে, আওয়ামী লীগ পন্থী যে জাজগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না, আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইটস শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে, বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স, কোম্পানি ল ম্যাটার্স, এরকম বা তো বেঞ্চই দিবে না। একটা লোক পুরা
বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে একটা লোক, চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামাত, অন্য যে কোনো দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। এত ক্ষমতা থাকা বোধহয় সম্ভবত ঠিক না।